নিতে পারে। ওকে, তো যেটা বলছিলাম যে ব্রাঞ্চিং এ আমরা সাধারণত ইফ এলস ব্যবহার করি, এবং ইফ এলস ব্যবহার করে আমরা অনেকগুলো প্রোগ্রামও দেখেছি, তোমাদের ল্যাবে সেশনালে অনেকগুলো প্রোগ্রাম আমরা করতে পেরেছি। এখন আজকে আমাদের মেইন যে দুটো জিনিস দেখতে হবে, যেটা কালকে ল্যাবেও আমাদের লাগবে, সেটা হচ্ছে ব্রাঞ্চিং এর আরো দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে কন্ডিশনাল অপারেটর, যেটা আমরা শুরু করব। আর আরেকটা হচ্ছে যে আমাদের সুইচ কেস। সুইচ কেস নামে আরেকটা উপায় আছে যেটা দিয়ে আমরা ব্রাঞ্চিং করতে পারি। এইটাই আমরা করলে আমাদের মোটামুটি ব্রাঞ্চিং অংশটা শেষ হবে, তারপর আমরা লুপের কিছু অংশ হয়তো কভার। ওকে, দেখো কন্ডিশনাল অপারেটর, তাহলে সি তে একটা অদ্ভুত অপারেটর আছে, সে অপারেটরটাকে বলা হয় কন্ডিশনাল অপারেটর। এটা দেখতে কেমন? দেখো এই যে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন আর একটা কোলন। তো এইটাকে বলা হয় টার্নারি অপারেটর। টার্নারি মানে হচ্ছে দুই, এটা গ্রিক শব্দ। দেখো বাইনারি, যেমন প্লাস, এটাকে বাইনারি অপারেটর বলা হয়। কেন বলা হয়? কারণ এর দুইটা অপারেন্ড, বায়ে একটা ডানে একটা। তাহলে বাইনারি মানে দুই, ইউনারি মানে এক, টার্নারি মানে তিন। তাহলে আমরা যে অপারেটরটা লিখলাম, একটা প্রশ্নবোধক চিহ্ন এবং কোলন, তাহলে তার তিনটা জায়গা থাকতে হবে। দেখো তিনটা জায়গা আছে কিন্তু, এই যে একটা জায়গা, মাঝখানে একটা জায়গা, আর শেষে একটা জায়গা। এই হচ্ছে তিনটা জায়গা। কোনটার কি কাজ? সবচেয়ে বায়ের যে জায়গা, এখানে তুমি একটা কন্ডিশন দিবা। তাহলে এখানে সবসময় দিতে হবে কি কন্ডিশন। এখন কন্ডিশন কি কি জিনিস? মনে করো তুমি বললা 5 > 4, এটা একটা কন্ডিশন। 3 <9, এটা একটা কন্ডিশন। X <x+1, এটা একটা কন্ডিশন। তাহলে কন্ডিশন এমন একটা জিনিস যেটাকে আমরা ইভ্যালুয়েট করলে ট্রু অথবা ফলস হয়। তাহলে কন্ডিশন ইভ্যালুয়েট করে আমরা ট্রু অথবা ফলস, একটা বুলিয়ান এক্সপ্রেশন, এটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা, এবার তাহলে এখানে যেহেতু প্রথমে একটা কন্ডিশন দিচ্ছ, কন্ডিশন দিয়ে তাকে প্রশ্ন করতেছো যে দেখো তো কন্ডিশনটা ট্রু কিনা। তার মানে কন্ডিশনটা ট্রু হতে পারে, ফলসও হতে পারে। আচ্ছা, যদি ট্রু হয় তাহলে মাঝখান থেকে ভ্যালুটা নিবে। তাহলে এখানে আমি একটা ভ্যালু আগে থেকে সেট করে রাখবো, V1। এইখানেও আরেকটা ভ্যালু সেট করে রাখবো, V2। তাহলে তাকে বলছি যে দেখো তো কন্ডিশনটা ট্রু কিনা। যদি ট্রু হয় মাঝখান থেকে ভ্যালুটা নাও, আর যদি ফলস হয় তাহলে এটা হচ্ছে কি ট্রু হলে, আর যদি ফলস হয় তাহলে শেষ দিক থেকে ভ্যালুটা নাও, এখান থেকে। ভ্যালুটা নাও মানে কি, কোথায় নিবে? এটা সাধারণত সমীকরণের ডান পাশে থাকে। তাহলে সমীকরণের বাঁ পাশে একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম, এক্স অথবা এ অথবা বি। তাহলে সে এক্স এর মধ্যে এই ভ্যালুটা রাখবে। কোন ভ্যালুটা রাখবে? দুইটা ভ্যালুর যে কোনো একটা ভ্যালু, V1 অথবা V2। যদি শর্ত পূরণ করে, কন্ডিশন ট্রু হয় তাহলে V1 কে নিবে, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে V2 কে। এটা হচ্ছে গিয়ে মূল বিষয়। দেখো তো আমি আমি একটা সমীকরণ লিখি, তোমরা অ্যান্সার দিতে পারো কিনা। মনে করো আমরা বললাম এক্স ইকুয়াল টু 5 <4, প্রশ্নবোধক চিহ্ন 10, আর না আরেকটা হচ্ছে 9। এখন তোমাকে বললো যে এই স্টেটমেন্টটা এক্সিকিউট করলে এক্স এর মান কত? 10। 10 আসবে। 10 আসবে, রাইট? এটা কিন্তু বোঝা যাচ্ছে 9 আসবে না। কেন? কারণ কন্ডিশনে যখন ইভ্যালুয়েট করবে 5 <4, তাহলে এটা তো ট্রু। তাহলে ট্রু হওয়া মানে মাঝখান থেকে নিবে।
10কে নিবে, নিয়ে কি করবে, এই 10টাকে নিয়ে এই এক্স এর মধ্যে দিয়ে দিবে। আর এটা যদি ফলস হতো তাহলে কিন্তু শেষের দিকে নিত, 9টাকে নিত। যেমন একই জিনিস যদি আমরা এরকম লিখি এক্স ইকুয়াল টু 5 > 6, এখন বললাম যে ট্রু হলে 10 নাও, মানে বাকিটা ঠিক আছে, অথবা 9 নাও, এখন কিন্তু 9 নিবে। কেন? কারণ 5 > 6 তো ফলস। ওকে, তাহলে বেসিক আইডিয়াটা বুঝলা। তবে এইটা সাধারণত আর এইভাবে ব্যবহার করা হয় না। আমরা যেটা করি যে প্রোগ্রাম লিখি, প্রোগ্রামের মধ্যে আমরা এটাকে ইউজ করার চেষ্টা করি। তাহলে দেখো, ধরা যাক তোমার দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যা, এর মধ্যে বড় কোনটা বের করতে হবে, তখন কি করবা? আমরা একটু প্রোগ্রামটা দেখি, ঠিক আছে? আমরা একটু ব্যাক এন্ড ফোর্থ করবো, কারণ অনেক সময় কিন্তু অনলাইন ক্লাসে জিনিসটা হয়তো খাতা কলমে দেখার একটা খুব সুন্দর সুযোগ আছে, আমরা সেটাই করার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম। তাহলে আমরা মেইনের মধ্যে কি করছি, আমরা 3টা ভ্যারিয়েবল নিলাম। ধরো ইন্ট এ, বি, আর। ইনপুট হবে 2টা, এন্ড এ এন্ড বি, সরি। তাহলে আমাদের 3টা %d, 2টা, তাহলে এন্ড এ এন্ড বি, এই গেল। আমরা ইনপুট নিয়ে নিলাম, স্ক্যানএফ। স্যার এন্ড এর আগে একটা কোড বেশি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, পোর্ট্রেটে সরাবো, অসুবিধা নাই। তাহলে আমরা দুটো ইনপুট নিলাম, একটা এ তে রাখলাম, একটা বি তে রাখলাম। এখন আমরা বললাম যে রেজাল্ট ইকুয়াল টু এ গ্রেটার দেন বি। যদি ট্রু হয় তাহলে এ কে নাও, আর না হলে বি কে নাও। দেখো, এখন কিন্তু আর ফিক্সড ভ্যালু না। একটু আগে আমরা কি দেখলাম, 5 > 4 অথবা 5 > 6। এখন কিন্তু ভ্যারিয়েবল দিয়ে আমরা কন্ডিশনটা বানাবো যে এ বি এর সাথে তুলনা করো। আমরা তাকে প্রশ্ন করছি যে দেখো তো, এ আসলে গ্রেটার দেন বি কিনা। যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে এ কে নাও, আর না হলে বি কে নাও। তার মানে দুজনের মধ্যে বড়টাই আসবে। তাহলে আমি যদি প্রিন্ট করি, তখন আমি বড়টা দেখতে পাবো। আমরা একটু রান করে দেখি যে কি দাঁড়ায়। আমরা আর কে প্রিন্ট করি। দেখো, সে ওয়েট করতেছে। তাহলে আমি 10 আর 20 দুটো ইনপুট দিলাম। দেখো, সে 20 দেখাচ্ছে। আমরা আবার রান করি, 5 আর 3 দিলাম। দেখো, 5 দেখাচ্ছে। দুটোর মধ্যে বড়টাকে কিন্তু দেখাচ্ছে। তুমি এখানে ম্যাক্স শব্দটা ঢুকাতে পারো। হ্যাঁ, আবার আবার রান করি। আমরা দিলাম 7, 4। দেখো, ম্যাক্স 7 বলে দিতে পারছি। আবার আমরা যদি দুইটা সেম দিই, 7, 7, তাহলে ম্যাক্স কিন্তু 7ই রইল। দুটোর মধ্যে বড় 7। তুমি বড়টা যদি পরের দিকেও থাকে, যে 7, 9 দিলা, সে কিন্তু ঠিকই 9 বের করে দেবে। তাহলে দেখো, খুব সহজ। মানে একটা সমীকরণ দিয়ে ছোটখাটো জিনিস, খুব হ্যান্ডি, খুব ইউজফুল। এটা আমাদের এমনিতে লিখতে হলে অনেক কিছু লিখতে হতো, ইফ এ গ্রেটার দেন বি, দেন ম্যাক্স আর ইকুয়াল টু এ, এলস আর ইকুয়াল টু বি। এরকম ভাবে আমাদের কিন্তু লিখতে। আচ্ছা, একই প্রোগ্রাম আমরা যদি এখন একটু এনলার্জ করি, মনে করো এ, বি, সি, 3টা ইনপুট। তাহলে আমরা এখানে 3টা ইনপুট দিলাম। আচ্ছা, তার আগে একটা মেসেজ দেই, প্লিজ এন্টার 3 নাম্বারস। এ, বি, সি, 3টা। আচ্ছা, তাতে অসুবিধা নাই। আমরা কিন্তু আগের মতোই এ আর বি এর মধ্যে বড়টা বের করলাম। 3টার মধ্যে কিন্তু বড় বের করতে চাচ্ছি। আচ্ছা, এখন আমরা এই লাইনে কি করলাম, এ আর বি এর মধ্যে বড়টা আর এ ঢুকে গেছে।
এখন যদি আমরা এরকম একটা লাইন লিখি যে দেখো তো আর সি থেকেও বড় কিনা, তাহলে দেখো এর আগের লাইন পর্যন্ত কিন্তু এ আর বি এর মধ্যে বড়টা আর এর মধ্যে ঢুকে গেছে। আর এখন সেই আর কে আবার নিলাম, কারণ সি এর সাথে তুলনা করা এখনো বাকি রয়ে গেছে। তাহলে আমরা বলছি যে দেখো তো আর সি থেকেও বড় কিনা। যদি হয়, মানে আমি তিনজনের মধ্যে বড় বের করতে যাচ্ছি, তাহলে একজনকে নাও, আর না হলে আরেকজনকে নাও, অন্যজনকে নাও। আচ্ছা, তোমরা কি বলতে পারবা যে এই এই যে আমি লিখলাম, আমি কিন্তু তিনজনের বড় বের করতে চাচ্ছি, তাহলে এই মাঝখানে কি লিখবো? আরই থাকবে। মাঝখানে কিন্তু আরই থাকবে, কারণ আর যদি বড় হয় তাহলে তো আর কেই নিতে হবে, সি কে তো নেওয়া যাবে না। আর না হলে আমরা সি কে নিই, আমরা তো দুজনের মধ্যে বড়টাকে নিতে চাচ্ছি। তাহলে আর যদি বড় হয় তাহলে আর কে নাও, আর না হলে সি কে নাও। নিয়ে তুমি চাইলে নতুন একটা ভ্যারিয়েবলে রাখতে পারো, অথবা তুমি চিন্তা করো আর তো আর কাজে লাগবে না, এই লাইনে আর ইউজ হয়ে গেছে, পরে ওই আরটা তো আপডেট করব। আগের আরটা কি ছিল? এ আর বি এর মধ্যে বড়টা, আর এখন আমি নতুন আর একটা বড় পেয়েছি। হয়তো নতুন আসবে অথবা আর আগেরটাই থাকবে, বাট এটা তো একটা ডিফারেন্ট। তাহলে আমি আলাদা ভ্যারিয়েবলে না রেখে আর এর মধ্যে রাখলাম। এটা আমরা একটু রান করে দেখি। প্লিজ এন্টার 3 নাম্বারস। তাহলে আমরা এটা 10, 20, 30 তিনটা দিলাম। দেখো ম্যাক্স 30 কে বলে দিতে পারছি। আমরা আবার দিলাম 5, 3, 12, 1, ম্যাক্স 5। ম্যাক্সটাকে আমরা মাঝখানে রাখি, 3, 5, 2, ম্যাক্স 5। তাহলে বুঝে গেল, দেখো যে আমরা তিনটার মধ্যে বড় বের করতে কিন্তু এরকমই কাজ করেছিলাম, বাট অনেকগুলো লাইন লিখতে হয়েছিল ইফ এলস ইফ এলস দিয়ে। বাট এই যে একটা নতুন অপারেটর শিখলাম, অপারেটরটা কিন্তু খুবই হ্যান্ডি এবং খুবই ইউজফুল। আচ্ছা, আমরা তিনজনের মধ্যে বড় বের করলাম। আমরা এক কাজ করি, তিনজনের মধ্যে ছোটটাও বের করি। তাহলে এটাকে আমরা নাম দেই ম্যাক্স, আর আরেকটা বের করি মিন। তাহলে আমরা এখানে নাম দিলাম ম্যাক্স। তাহলে এটাকে আর কে চেঞ্জ করে আমরা ম্যাক্স বানিয়ে দিলাম। তাহলে তিনজনের মধ্যে বড়টা ম্যাক্সের ভিতরে ঢুকে গেল। আর ওই আরটাও ম্যাক্স হয়ে যাবে। হ্যাঁ, এই আরটাকেও চেঞ্জ করতে হবে, আর বলে তো আর কিছু নাই এখন আমাদের। এখন আমরা দেখো, ম্যাক্স থেকে মিন বের করা কিন্তু খুবই সোজা। দুটার মধ্যে বড়টাকে নিলে ম্যাক্স, আর দুটার মধ্যে ছোটটাকে নিলেই মিন। তাহলে আমরা আবার এরকম একটা কিছু লিখি যে মিন ইকুয়াল টু এ লেস দেন বি হলে, এ কে নাও, আর না হলে বি কে নাও। তাই আমরা দুটার মধ্যে ছোটটাকে নিলাম। আবার কপি করি। এরপরে কি করব, যে এবার মিনকে নিয়ে সি এর কাছে যাব, যে দেখো তো সি এর সাথে তুলনা করলে কি দাঁড়ায়। যদি মিন ছোট হয়, তাহলে মিন যদি আসলেই সি এর থেকে ছোট হয়, তাহলে তো মিনকেই নিতে হবে, সি কে নিয়ে আমার চিন্তা করেন। আর যদি দেখি যে না, সি ছোট, মিন বড় হয়ে গেছে, তাহলে আমার এখন সি কে নিতে হবে। তাহলে দেখো, পুরো জিনিসটা আমরা ম্যাক্সের জন্য যা করেছিলাম, মিনের জন্য অলমোস্ট সিমিলার, শুধু গ্রেটার দেন এর জায়গায় লেস দেন করে দিলেই আমার মিনিমাম পেয়ে যাচ্ছি। তাহলে আমরা একটু দেখি যে ম্যাক্স মিন বের হয় কিনা। মিন, তাহলে এখানে আমরা ম্যাক্স প্রিন্ট করলাম, এখানে আমরা মিন প্রিন্ট করলাম। রান করে দেখি। তাহলে এন্টার 3 নাম্বার, 10, 20, 30। দেখো ম্যাক্স 30, মিন 10, সে ঠিকই বের করে ফেলছে। আমরা যদি দেই 1, 4, 2, তাহলে ম্যাক্স 4, মিন 1, 6, 12, 1, আচ্ছা 1, 3। বিভিন্ন কম্বিনেশন সম্ভব, বাট ম্যাক্স মিন কিন্তু সে ঠিকই বের করতে পারতেছে। আমরা যদি সবই সেম দিই, 7, 7, 7, এটার ম্যাক্সও 7, মিনও 7, তাহলে বোথ আসছে। তার মানে ম্যাক্স মিন বের করা যাচ্ছে। তোমরা কি বুঝতে পারতেছো? কারো কোনো প্রশ্ন থাকলে কিন্তু করো, যেহেতু অনলাইন ক্লাস। আমি তো ওই এন্ড দেখতে পাচ্ছি না, আর কেউ কেউ ঘুমায় পড়ছো কিনা তাই বা কে জানে।
তো একটু খেয়াল করে দেখো, যে কোনো কোশ্চেন থাকলে, কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। সর্বশেষ আমরা ম্যাক্স বের করলাম, মিন বের করলাম। এখন বাকি রইল সেকেন্ড লার্জেস্ট বা সেকেন্ড লোয়েস্ট। এটা কিভাবে বের করা যায় বলতে পারবা? এই যে দেখো, এটার জন্য একটা মজার জিনিস আছে। সেকেন্ড লার্জেস্ট বের করার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। দেখো, আমরা তো এ বি সি এর মধ্যে ম্যাক্সিমাম আর মিনিমাম বের করে ফেলছি, যে দুইটা তিনজনের মধ্যে সবচেয়ে বড় কোনটা আর সবচেয়ে ছোট কোনটা, এটা বের করে ফেলছি। এখন আমরা একটা কাজ করি। দেখো, আমরা তিনটে সংখ্যাকে প্রথমে একসাথে নেই, যোগ করি। এ প্লাস বি প্লাস সি। তাহলে এটার মধ্যে কিন্তু তিনজনই আছে এই যোগফলে। এইটা থেকে ম্যাক্স বিয়োগ করলাম, তাহলে কি হলো, বড়টা বাদ হয়ে গেল। আবার যে বিয়োগফল পেলাম ওটা থেকে আবার মিনিমাম বাদ দিয়ে দিলাম। তাহলে এ প্লাস বি প্লাস সি, ম্যাক্স মিন কে জানার দরকার নেই, আমি তিনজনকে নিয়ে একটা যোগফল তৈরি করেছি। এটা থেকে ম্যাক্স বিয়োগ করলাম, তারপরে মিন বিয়োগ করলাম, করলে যে জিনিসটা পাবা সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট। তাহলে আমার সেকেন্ড লার্জেস্ট মাঝখানে, তাহলে ম্যাক্স মিন সেকেন্ড লার্জেস্ট আমরা তিনটেই প্রিন্ট করতে পারবো। আমরা রান করি। প্লিজ এন্টার থ্রি নাম্বারস, 5, 2, 1। আমরা একটু আরেকটু জটিল দিই। দেখো, ম্যাক্স 90, মিন 5, সেকেন্ড লার্জেস্ট 20। আবার দেখো, 2, 2, 5, ম্যাক্স 5, সেকেন্ড লার্জেস্ট 2, মিন 2। 90, 21, 78। সে ঠিকই শর্ট করে ফেলতে পারছে। তাহলে এটা একটা ইন্টারেস্টিং, দেখো যে মাত্র কয়েক লাইনে আমরা কিন্তু ম্যাক্স মিন সেকেন্ড লার্জেস্ট সব বের করে ফেলতে পারি। তাহলে ম্যাক্স বের করার সময় আমরা কি করলাম, এ বি এর মধ্যে তুলনা করে বড়টাকে নিলাম, এই বড়টার সাথে সি এর আবার তুলনা দিলাম, তুলনা করে আমরা যেটা বড় সেটাকেই নিলাম। মিনিমাম একইভাবে আগালাম, যে এ বি এর মধ্যে যেটা ছোট সেটাকে নিলাম, আর সেই ছোটটার সাথে আবার সি এর তুলনা করে তাদের ছোটটাকে নিয়ে নিলাম, নিয়ে আমরা মিনের মধ্যে রাখলাম। এবার সেকেন্ড লার্জেস্ট যখন প্রশ্ন আসলো, আর তো তুলনা করার দরকার নেই, আমি ম্যাক্স মিন বের করেছি, তাহলে আমরা তিনজনের একটা কম্বাইন্ড স্কোর এ প্লাস বি প্লাস সি তৈরি করলাম। সেখান থেকে আমরা ম্যাক্স কে বাদ দিয়ে দিলাম, সেখান থেকে আমরা মিন কে বাদ দিই, তাহলে সেকেন্ড লার্জেস্ট। এই হচ্ছে সিচুয়েশন। ওকে, তোমাদের কোনো প্রশ্ন আছে? আচ্ছা স্যার, যদি সেকেন্ড লোয়েস্ট বের করতে বলা হয়? সেকেন্ড লোয়েস্ট আর সেকেন্ড লার্জেস্ট তো একই, ও হ্যাঁ, টেকনিক্যালি একই জিনিস। একই জিনিস, রাইট? সেকেন্ড লোয়েস্ট মানে যেহেতু সংখ্যা তিনটা, তিনটার সেকেন্ড লার্জেস্ট যে কথা, অর্থাৎ উপর দিকে, উপর থেকে নিচে আসলে সেকেন্ড ম্যান যেটা, আর নিচ থেকে উপরে গেলে সেকেন্ড ম্যান, একই তো হবে। সেকেন্ড লার্জেস্ট এবং সেকেন্ড লোয়েস্ট তিনটা সংখ্যার আসলে একই ফলাফল দিবে। ওকে, এবার আমরা দ্বিতীয় সেগমেন্টে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে সুইচ কেস। এই হচ্ছে সুইচ কেস। আচ্ছা, সুইচ কেস কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা একটু আলাপ করি। আচ্ছা, তার আগে আমরা একটু ব্রেক নেই, আমাদের তো আধা ঘন্টার মতো হয়েছে, আমরা একটু 2-3 মিনিট ব্রেক নিয়ে আবার আমরা শুরু করবো, ঠিক আছে? আমরা একটু ব্রেক রাখি, জাস্ট 3 মিনিটস ব্রেক।
শুরু করছি। তাহলে আমরা এখন যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুইচ কেস। তো দেখো যে সি তে আমরা তো এর আগে দুইটা অপশন দেখলাম। একটা অপশন ছিল আমাদের ইফ এলস ব্রাঞ্চিং যেটা, আর দ্বিতীয় অপশন আমরা দেখলাম যে কন্ডিশনাল অপারেটর। এখন আমরা দেখবো সুইচ কেস। আচ্ছা, সুইচ কেস বিষয়টা কি? সুইচ কেস সবসময় শুরু হয় একটা সুইচ কিওয়ার্ড দিয়ে। তাহলে তুমি শুরু করবা এভাবে, সুইচ। এই হচ্ছে কেন, ওকে দেখি আমি আবার লিখি সুইচ। ওকে, তাহলে আমরা একটু দেখি যে সুইচ কেস। তাহলে একটা কিওয়ার্ড দিয়ে শুরু করবা, সুইচ। সুইচের পাশে এই জায়গাটাতে তোমাকে কি করতে হবে? একটা এক্সপ্রেশন দিতে হবে, ই এক্স পি এরকম বলতেছি। আচ্ছা, এই এক্সপ্রেশনটা দুই রকম হতে পারে। এটা হতে পারে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, অথবা হতে পারে অ্যারিথমেটিক এক্সপ্রেশন। আচ্ছা, তোমরা তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন জানো। মনে করো তুমি বললা যে এ প্লাস বি, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। আর বুলিয়ান এক্সপ্রেশন, এ গ্রেটার দেন বি, এটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। তাহলে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ইভ্যালুয়েট করলে আমি একটা ভ্যালু পাবো, বুলিয়ান এক্সপ্রেশন ইভ্যালুয়েট করলে আমি ট্রু ফলস এইরকম ভ্যালু পাবো, এর বাইরে কিছু পাবো না। এ প্লাস বি, মনে করো এ এর মান 2, বি এর মান 5, তাহলে দুটোকে যোগ করলে আমি পেলাম 7। আবার এ এর মান 3, বি এর মান 8, তাহলে দুটোকে যোগ করলে তুমি পেলে 11। আচ্ছা, এখন ধরো এ আর বি এর মান যোগ করার পরে তো ভিন্ন ভিন্ন অনেক ভ্যালু হতে পারে, বাট তুমি সবগুলো ভ্যালুতে ইন্টারেস্টেড না। তুমি দুইটা ভ্যালুতে ইন্টারেস্টেড। এ প্লাস বি যোগ করলে যদি 5 হয় তাহলে তুমি একটা কাজ করতে চাচ্ছ, আর যদি 7 হয় তাহলে আরেকটা কাজ করতে চাচ্ছ। এ ছাড়া আর কিছু করবে না। তাহলে দুইটা ভ্যালুর জন্য দুইটা কাজ করতে চাচ্ছ। তাহলে তোমার কেস হবে দুইটা। তাহলে তুমি কি করবা? কেস দিয়ে একটা ভ্যালু লিখবা। অর্থাৎ ওই যে বললাম 5, তাহলে এখানে 5। তাহলে এক্সপ্রেশনের জায়গায় কি লিখতে হবে? এ প্লাস বি। এ প্লাস বি এর মান 5 হলে একটা কাজ করতে চাচ্ছ, তাহলে এটা এই জায়গায় লিখতে হবে 5 হলে কোলন দিয়ে কি করতে চাচ্ছ এটা লিখবা। ধরো তুমি একটা কিছু প্রিন্ট করবা, তাহলে প্রিন্ট, প্রিন্ট এফ। তারপরে তোমাকে দিতে হবে ব্রেক, যে ঠিক আছে কাজ হয়ে গেছে, এবার বের হয়ে যাও। আচ্ছা, এখন খেয়াল করো, এই জিনিসটা যোগ করলে তো 5 নাও হতে পারে। ধরা যাক এইটা যোগ করে 7 হলো, এবং 7 হলে তুমি অন্য আরেকটা কাজ করতে চাচ্ছ, তাহলে তুমি আরেকটা কেস লিখবা। তাহলে কেস ভি টু
ভি টু এর জায়গায় তখন কি লিখবা? 7। আমি ইন জেনারেল লিখতেছি V2, V1, V2। আর যদি তুমি স্পেসিফিক ভ্যালু চাও, স্পেসিফিক ভ্যালু বসিয়ে দিতে পারো, 5, 7 হলে তুমি হয়তো তুমি তখন স্ক্যানএফ করবে, একটা ইনপুট নিবা, দিয়ে ব্রেক। এইভাবে যে সমস্ত ভ্যালু হ্যান্ডেল করতে চাচ্ছ, যে সমস্ত ভ্যালুর জন্য তুমি কিছু করতে চাচ্ছ, প্রতিটা ভ্যালুর জন্য একটা একটা করে কেস হবে। কেস 5, কেস 7, কেস 10, কেস 15, আর কোনো কেস নেই, বাদ, বের হয়ে চলে আসে। এইটা হচ্ছে গিয়ে সুইচ কেসের মূল বিষয়। তাহলে আমরা ইন জেনারেল একটু দেখি যে সুইচ কেস দেখতে কেমন। সুইচ কেস এরকম হবে যে সুইচ দিয়ে একটা এক্সপ্রেশন হবে, এবং এক্সপ্রেশনের বিভিন্ন ভ্যালু হতে পারে। তো এক্সপ্রেশনের ভ্যালু যদি এটার সাথে মিলে যায়, আমি যে এক্সপ্রেশনটা দিলাম, এই এক্সপ্রেশনের ভ্যালু যদি এর সাথে মিলে, তাহলে তুমি চাচ্ছ যে এই কাজগুলো করুন, স্টেটমেন্ট লিস্ট 1 এই কাজগুলো করুন। আর এটার ভ্যালু যদি এইটার সাথে মিলে, তখন তুমি চাচ্ছ এই কাজগুলো করুন। আর ভ্যালু যদি এইটার সাথে মিলে, তাহলে এই কাজগুলো করুন। এইভাবে অনেকগুলো কেস দিতে পারবা। আচ্ছা দেখো তো, ইফ এলস এর এটা, ইফ এলস এর সাথে যদি তুলনা করি, কোনটার সাথে বেশি মিলে জিনিসটা? ইফ এলস ইফ, ওই যে ইকুয়ালিটি চেক করাটা। ইয়েস, ইয়েস। ইফ এলস ইফ যে আমরা করেছিলাম, যে যদি এক্সপ্রেশনের ভ্যালু ইকুয়াল টু ভ্যালু 1 হয়, তাহলে একটা কাজ করো। তাহলে এটাকে কেউ যদি ইফ এলস দিয়ে লিখতে চাও, কি লিখবা? দেখো এটাও দেখাচ্ছি, পাশে লিখছি। তাহলে তুমি ইফ এর মধ্যে প্রথমে লিখলা যে এক্সপ্রেশন ইকুয়াল টু যদি ভ্যালু 1 হয়, তাহলে এই কাজটা করো, S1, মানে স্টেটমেন্ট লিস্ট 1 এর কাজটা করো। এটা তো নাও হতে পারে, তখন আবার লিখতে হবে এলস ইফ, দিয়ে তুমি বলবো যে এক্সপ্রেশনের মান যদি ভ্যালু 2 হয়, তাহলে এইটা, এই যে লিস্ট 2, তাহলে S2, এভাবে লিখলাম। এইভাবে তার মানে এটার ইকুইভ্যালেন্ট, আমরা সুইচ কেসের ইকুইভ্যালেন্ট কিন্তু ইফ এলস দিয়েও করতে পারি। হ্যাঁ, যদি এক্সপ্রেশনের ভ্যালু V1 হয়, তাহলে S1 করো, এক্সপ্রেশনের ভ্যালু যদি V2 হয়, তাহলে এটা করো। এভাবে আমরা প্র্যাকটিক্যাল একটা প্রবলেম সলভ করি, তাহলে আরো আরো পরিষ্কার হবে। তাহলে আমরা একটু আগাই। আচ্ছা, এখন যে প্রোগ্রামটা, এটা কি কি বলছে, যে রাইট ডাউন এ প্রোগ্রাম ইউজিং সুইচ স্ট্রাকচার বা সুইচ কেস স্ট্রাকচার দ্যাট উইল টেক অ্যান ইন্টিজার অ্যাজ ইনপুট and will determine whether the number is odd or even. তাহলে একটা সংখ্যা ইনপুট নিবে, নিয়ে এটা জোড় নাকি বেজোড় বলে দিবে। তাহলে আমরা সংখ্যাটাকে ইনপুট নেই, স্ক্যানএফ করলাম, করে %d and then এরপরে সুইচ। আচ্ছা, সুইচের এই জায়গাটায় আমরা এক্সপ্রেশন দিই। তাহলে কি এক্সপ্রেশন দিব? আমরা এরকম দিব এন। আচ্ছা, আমরা কি দেখলে বুঝি একটা সংখ্যা জোড় নাকি বেজোড়, বলতে পারবা কেউ? 2 দিয়ে ভাগ করার পর 0 হইলে। ইয়েস, অর্থাৎ কোন একটা সংখ্যাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ যদি না থাকে, তাহলে মানে এটা জোড়। আর ভাগশেষ যদি থাকে, তাহলে কিন্তু এটা বেজোড়। আচ্ছা, ভাগশেষ যদি থাকে, তাহলে এটা কত হবে বলতে পারবা? এটা কি ফিক্সড নাকি অনেক, যে কোনো কিছু হতে পারে? জিরো অথবা ওয়ান হইতে পারে। ইয়েস, কোন একটা সংখ্যাকে যখন আমি 2 দিয়ে ভাগ করব, ভাগশেষ কিন্তু জাস্ট দুইটাই হতে পারে, হয় এটা 0 হবে অথবা এটা 1 হবে। যেমন দেখো, 4কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ 0। 5কে 2 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ কিন্তু 1। তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমি এক্সপ্রেশনের জায়গায়
আমি এটা লিখবো n mod 2। তাহলে দেখো এক্সপ্রেশন, এখানে এক্সপ্রেশন দিতে হবে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিলাম যে n mod 2। আচ্ছা, n mod 2 করার পরে এটার ভ্যালু দুইটা হতে পারে, একটা হতে পারে 0, আরেকটা হতে পারে 1। তাহলে আমার কিন্তু এখন কেস দুইটা হয়ে গেল, যে এইটার ভ্যালু যদি কেস দিয়ে তুমি বলে এটার ভ্যালু যদি 0 হয় তাহলে একরকম করো, আর এইটার ভ্যালু যদি 1 হয় তাহলে অন্য কিছু করো। দুইটা কেস। দেখো এটা কিন্তু ওই হোটেলের মেনুর মতো না কিন্তু, যে জি 1 2 3 একটা একটা করে থাকে না, ওরকম না কিন্তু। তুমি আগে চিন্তা করবে যে ভ্যালু কি কি হইতে পারে, সেই অনুযায়ী কিন্তু কেস 0, কেস 1। কেস 0টা কোত্থেকে আসছে, যে আমি চাচ্ছি যে ভাগশেষ শূন্যের সাথে যদি মিলে তখন একটা কাজ করবো, আর যদি ভাগশেষ 1-এর সাথে মিলে তাহলে অন্য আরেকটা কাজ করবো। এটাকে দুইটা কেস লিখলাম। তাহলে কেস 0 হলে তুমি বললে যে প্রিন্ট এফ করে তুমি বললা যে জোর ইভেন প্রিন্ট করে ব্রেক, আর না হলে তুমি অড প্রিন্ট করলা, ব্রেক। আচ্ছা, ব্রেক না দিলে কি হবে সেটাও আমরা আলাপ করবো, ঠিক আছে? এইটা হচ্ছে কি আমাদের কমপ্লিট পিকচার, কমপ্লিট প্রোগ্রাম। আমরা একটু স্লাইডে নাইস এন্ড ক্লিন ভাবে দেখি, যে প্রথমে লেখা সুইচ এন মড 2, কেস 0 হলে তুমি বললা যে হ্যাঁ দুটো কেস, কেস 0 কেস 1। এখানে কিন্তু অর্ডার ম্যাটার করে না, তুমি কেস 1 আগে লিখতে পারতা, কেস 0 পরে লিখতে পারতা, কিছু যায় আসে না। কেস 0 হলে ইট ইজ ইভেন কথাটা প্রিন্ট করলা, আর না হলে ইট ইজ অড কথাটা প্রিন্ট করলা, তারপরে চলে আসলো, আর আগে তো ইনপুট নিলাম। আচ্ছা, এইবার দেখো তোমরা যদি এটা বুঝে থাকো তো আমরা একটু ইন্টারাক্টিভলি আগাই। মনে করো আমি এখানে 2 দিয়ে ভাগ করলাম না, আমি 3 দিয়ে ভাগ করলাম, তাহলে ভাগশেষ কি কি হতে পারে বলতে পারবা? 0 1 আর 2। হ্যাঁ, এখন কিন্তু ভাগশেষ একটা বেশি হবে, 2 দিয়ে ভাগ করলে 0 আর 1-এর মধ্যেই ঘোরাফেরা করবে। আর এখন যেহেতু আমি 3 দিয়ে ভাগ করেছি, তাহলে আমার ভাগশেষ হতে পারে 0 অথবা 1 অথবা 2। তাহলে আমাকে যদি এই প্রবলেমটা চেঞ্জ করে এখন আমাকে বলে যে রাইট ডাউন এ প্রোগ্রাম ইউজিং সুইচ স্ট্রাকচার, মানে সুইচ কেস স্ট্রাকচার, that will take an integer as input and will determine whether the number is multiple of 3 or not. আমরা একটা ইন্টিজার নিব এবং এই ইন্টিজারটা 3-এর মাল্টিপল কিনা এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো আমি মনে করো প্রথমে সংখ্যা নিলাম 6, 6কে কেউ যদি 3 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কিন্তু 0। আচ্ছা, আমি সংখ্যা নিলাম 7, 7কে কেউ যদি 3 দিয়ে ভাগ করো তাহলে ভাগশেষ কিন্তু 1। আমি নিলাম 8, 8কে যদি 3 দিয়ে ভাগ করো ভাগশেষ কিন্তু 2। তাহলে 6কে ভাগ করলে ভাগশেষ 0, 7কে ভাগ করলে ভাগশেষ 1, 8কে ভাগ করলে ভাগশেষ 2। তারপর যেই 9 আসবে আবার কিন্তু 9কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু আবার 0, রিপিট হইতেছে। 10কে ভাগ করলে ভাগশেষ 1, 11কে ভাগ করলে আবার ভাগশেষ 2, রিপিট হচ্ছে। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, যে ভাগশেষ 0 1 2, 0 1 2 এই তিনটার মধ্যে ঘোরাফেরা করছে। তাহলে এখন আমরা প্রোগ্রামটা লিখবো কিভাবে? কোনো অসুবিধা নাই, একইভাবে আমরা কি করব, সংখ্যাটা মনে করো n, তাহলে আমরা সুইচ কেস এরকম তৈরি করব যে সুইচ এখন আমরা ভাগশেষ বের করার জন্য n mod 2 না করে এখন আমাদের করতে হবে n mod 3। n mod 3 করলে এখন কিন্তু কেস 3টা, কেস 0, কেস 1, কেস 2। তার স্যার একটা মধ্যে কোয়েশ্চেন। হ্যাঁ ইয়েস,
স্যার 3-এর জায়গায় যদি আরো বড় কোনো সংখ্যার মাল্টিপল জিজ্ঞেস করা হতো তখন তো অনেকগুলো রিমাইন্ডার যেহেতু হ্যাঁ, অনেকগুলো হয়। ওইটা আমরা আসতেছি, ওইটাতেই আমরা যাচ্ছি, ওইটার আচ্ছা। জন্য আসলে এটা দেখানো। তো যেটা বলছিলাম যে আমাদের যদি এতগুলো আহ, আপাতত এটা আগে সলভ করি, কেস 0, কেস 1, কেস 2, তাহলে শুধুমাত্র এই জিরোর সাথে যদি মিলে তাহলে আমাদের ইয়েস প্রিন্ট করতে হবে, ব্রেক, বের হয়ে যাবে, চলে যাবে। বাকি দুই ক্ষেত্রেই আমাদের কিন্তু নো প্রিন্ট করতে হবে। ব্রেক দিয়ে দিলাম, এই ক্ষেত্রেও কিন্তু নো প্রিন্ট করতে হবে। লাস্টে আছে ব্রেক দাও না দাও কিছু যায় আসে না, বাট দিলে সিমেট্রিক্যাল। তাহলে শুধু একটা কেসে ইয়েস, বাকি দুই কেসে নো। আচ্ছা, এখন ও যেটা বললো যে আমি তো 3-এর মাল্টিপল বের করলাম, লিখতে পারছি, আমাকে যদি হলো 50-এর মাল্টিপল, তাহলে 50-এর মাল্টিপল হলে 50 দিয়ে ভাগ করবো, ভাগশেষ কিন্তু 0 থেকে 49 যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমার সুবিধা হচ্ছে শুধুমাত্র 0 হলে আমি ইয়েস প্রিন্ট করবো, বাকি 49টা ক্ষেত্রে আমি কিন্তু নো প্রিন্ট। তাহলে এখানে সিতে একটা নিয়ম আছে যে অনেকগুলো কেসে যদি একই কাজ হয় তুমি এদেরকে কম্বাইন করে তুমি ডিফল্ট একটা কেস লিখতে পারো। ওই যে ইফ এলস এর যেমন এলস থাকে, সেটা করতে পারো। তার মানে আমাদের আইডিয়াটা এরকম যে এন মড 3 করলাম, করার পরে যদি 0 হয়, ভাগশেষ যদি 0 হয় তাহলে তো আমি মাল্টিপল অফ 3 লিখলাম। কেস 1 যদি ভাগশেষ 1 হয় তাহলে না বললাম, ভাগশেষ যদি 2 হয় তাহলে না বললাম। এই দুটাকে আমরা কম্বাইন করব, তাহলে এই দুটাকে কম্বাইন করে আমরা একটা কেস বানিয়ে ফেলব। সেই কেসটা কি? ডিফল্ট। এই যে দেখো, শুধু কেস 0 এটার মধ্যে দিলাম, আর ডিফল্টটা নিচে দিয়ে দিলাম। বাই ডিফল্ট এটা মাল্টিপল না। তাহলে এখন আমার যদি 50 হয়, জাস্ট সিম্পলি এই জায়গাটায় 50 করে দিব, আর এই জায়গাটায় 50 করে দিব, ব্যাস। আমার কেস আর বাড়বে না। যদিও আমার 50 দিয়ে 3, মানে 50, কোন একটা সংখ্যাকে 50 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 থেকে 49 পর্যন্ত যে কোনো যেতে পারে, তার মানে 50টা কেস হ্যান্ডেল করার কথা, বাট আমি সিম্পলি দুটো কেসে ফেলে দিলাম, হয় এটা মাল্টিপল যায়, আর বাকি বাই ডিফল্ট এটা আসলে হবে না। এই একটা সুবিধা আছে। আচ্ছা, এবার আমরা আসি, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এবার আমরা আসি যে ব্রেক না দিলে কি হয়, ব্রেকটা কেন দিতে হচ্ছে? স্যার এটা কাইন্ড অফ যদি আমি ব্রেক না দিতাম তাহলে প্রত্যেকটাই ইফ করে ল্যাডার হয়ে থাকতো, মানে ব্রেকের জন্য এলস ইফ হয়ে গেছে। ফল থ্রু হয়। ফল থ্রু হয়, ফল থ্রু হয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ আমি আমি যে আগের প্রবলেমে ফিরে যাই। এইটা দেখো, এটা হচ্ছে গিয়ে বেস্ট। মনে করো আমি 6 দিলাম, 6 দিলে তো খুব একটা সমস্যা নাই, 6 3 দিয়ে ভাগ যায়, ভাগশেষ 0 মিলে গেল, ইট ইজ মাল্টিপল অফ 3 প্রিন্ট করলো, করার পর এখানে ব্রেক পেয়েছে, বের হয়ে চলে যাবে। আচ্ছা, এবার ব্রেকটা না দিলে কি হতো? আচ্ছা, ব্রেকটা না দিলে কি হতো তার আগে আবার অন্য একটা উদাহরণ দিয়ে বলি। মনে করো এন এর মান 7, তাহলে 7কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কিন্তু 1। তাহলে এই ভাগশেষটা নিয়ে সে প্রথমে 0-র সাথে মিলানোর চেষ্টা করলো, মিলে নাই, কারণ ওখানে ভাগশেষ 1, এখানে আছে 0। এর কাছে গেল, এখানে এসে দেখতেছে ভাগশেষ 1, তাহলে তো মিলে গেছে। তাহলে মিলে গেলে সে এটা এক্সিকিউট করবে, করে ব্রেক দিয়ে বের হয়ে চলে আসবে, আর পরেরটা মিললো কি মিললো না আর দেখবে না, কারণ ব্রেক পেয়েছে, ব্রেক মানে বের হয়ে যায়। আচ্ছা, এইভাবে কাজ করে জিনিসটা। ব্রেক না দিলে কি হবে? ব্রেক না দিলে বের হয় না। তার মানে আমি যদি 6 দেই, তখন 6 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, এটার সাথে মিলে গেল, তাহলে ইট ইজ মাল্টিপল অফ 3 প্রিন্ট করলো। করার পরে ব্রেক নাই যেহেতু, সে বের হবে না, বের না হয়ে কি করবে, পরেরটা ফল থ্রু করবে, পরেরটাও প্রিন্ট করে ফেলবে। তাহলে প্রথমে প্রিন্ট করেছিল ইট ইজ মাল্টিপল অফ 3, এখন আবার এটার কারণে প্রিন্ট করবে নো ইট ইজ নট। তারপরে ব্রেক পাওয়াতে এখান থেকে বের হয়ে আসবে। এই ব্রেকটাও যদি তুমি বাদ দিয়ে দিতা, তাহলে কিন্তু এর পরেরটা
প্রিন্ট করে তারপরে বেরোতো, তার মানে একবার প্রিন্ট করতো ইট ইজ মাল্টিপল 3, আর তারপরেই প্রিন্ট করতো নো ইটস নট, একটু পরে আবার নো ইটস নট, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। 6 তো 3-এর মাল্টিপল, তাহলে তো আমার শুধু প্রথমটাই প্রিন্ট করার কথা, পরের দুটো তো প্রিন্ট করার কথা। এইটা একটা প্রবলেম তৈরি হবে যদি ব্রেক না দাও। তাহলে আমরা একটু সামারি করি, ব্রেকটা কেন লাগে। আমার কোনো একটা ভ্যালুর সাথে যদি মিলে যায় তাহলে ওইটার স্টেটমেন্ট এক্সিকিউট করে, করার পরে সে নিচ থেকে বের হয় না, তাকে ঘাড় ধরে বের করে দিতে হয়। সেই ঘাড় ধরে বের করার প্রক্রিয়া হচ্ছে ব্রেক। when you say break, that means you want it to go outside of the switch case. Switch case is done, you just break. এটা হচ্ছে গিয়ে মূল আইডিয়া। আর ব্রেক যদি না দাও তাহলে পরেরটা যদিও মিলবে না, যেমন 6-কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ তো কখনো 1 হবে না, কিন্তু তারপরেও সে পরেরটা এক্সিকিউট করে তারপরে বের হবে। আর তারপরেও যদি ব্রেক না থাকে তাহলে পরেরটা এক্সিকিউট করবে, যতক্ষণ না ব্রেক পায়। একবার যখন ডান পাশে গিয়েছে, ব্রেক না হওয়া পর্যন্ত প্রত্যেকটা এক্সিকিউট করে বেরোবে। এটা হচ্ছে কি প্রবলেম। তাহলে ব্রেক দিলে যে বের হয় না, এটা কি তোমাদের কাছে উইকনেস মনে হচ্ছে? সি এর কি উইকনেস মনে হচ্ছে, না এটা একটা অ্যাডভান্টেজিয়াস? তোমরা কি বলো? অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজিয়াস, আচ্ছা কি অ্যাডভান্টেজ সেটা বলো। অ্যাডভান্টেজ যে মনে করতেছো কি সুবিধা হবে? আনএক্সপেক্টেড বিহেভিয়ারটা যাতে না হয় ওই জন্য এইভাবে কন্ট্রোল করা হয়। আচ্ছা, ট্রু স্টেটমেন্ট না পাওয়া পর্যন্ত প্রোগ্রাম চলতে থাকবে। মানে আমার প্রশ্নটা ছিল একটু অন্যরকম, হয়তো তুমি যেটা অ্যান্সার দিলা যে আনএক্সপেক্টেড বিহেভিয়ারটা কন্ট্রোল করার জন্য, কিন্তু আমি বলতে চাচ্ছি যে ইফ এলস ইফে কিন্তু আমাদের ব্রেক দিতে হয় নাই। হ্যাঁ, ইফ এর শর্ত পূরণ করলে সে কিন্তু একটাই এক্সিকিউট করে নিচ থেকেই বের হয়ে যাচ্ছে, তাকে তো কষ্ট করে আমাকে ব্রেক বলতে হয় না। এখানেও কিন্তু এটা ইমপ্লিমেন্ট করা যেত, যেত না? কারণ আমি একটা কেস শেষ হয়েছে, তারপরে আরেকটা কেস শুরু হচ্ছে, সে যখন আবার একটা কেস শব্দ দেখবে তখন বের হয়ে যাবে নিচ থেকে। ব্রেক দেওয়ার দরকারটা কি? অর্থাৎ সি যদি তৈরি করার সময় এরকম করতো যে ভালো কথা, তুমি প্রথম কেসে আছো, তুমি এই কেস মিলে গেছে, এটা তুমি প্রিন্ট করলা, করার পরে তারপরে যেই আরেকটা কেস শব্দ শুরু হচ্ছে তখন নিচ থেকে বের হয়ে যাও, কারণ তুমি তো একটা কেস হ্যান্ডেল করছো, পরের কেস তো হ্যান্ডেল করা তোমার কথা না, যেটা ইফ এলস ইফ করে। বাট এই কাজটা করে নাই সি, সি করে নাই ইচ্ছা করে। অর্থাৎ এটা ব্রেক দিলে যে বের হয় না, এটা আসলে অ্যাডভান্টেজিয়াস। আমি অন্য জায়গায় এটা কাজে লাগাতে পারবো। দেখো আমরা এটাকে একটা কাজে লাগাই। অর্থাৎ এই প্রোগ্রাম তো করলাম ব্রেক দিয়ে, আমি এমন একটা প্রোগ্রাম দেখাবো যেখানে আসলে ব্রেক না দিলে বেটার হবে, ব্রেক না দিলে সে ভালো কাজ করবে। আচ্ছা দেখো আমরা সেরকম একটা প্রবলেমে যাই। এটা হচ্ছে গিয়ে প্রবলেমটা, মনে করো প্রশ্নটা গেল কই। আচ্ছা, আমাদেরকে বললো যে একটা প্রোগ্রাম লিখতে হবে যেটা একটা অক্ষর ইনপুট নিবে, নিয়ে আমাদেরকে বলবে যে ভাওয়াল না কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে প্রোগ্রামটা এরকম ক্লাসিফিকেশন প্রবলেম। আচ্ছা এই হচ্ছে আমার প্রোগ্রাম, প্রোগ্রামটাকে আমি একটা অক্ষর ক্যারেক্টার দিব, দেওয়ার পরে আমাকে বলতে হবে এটা ভাওয়াল নাকি কনসোনেন্ট। এন্ড অবভিয়াসলি তোমরা তো জানোই যে ভাওয়াল চেক করা সোজা, কনসোনেন্ট চেক করা কঠিন। কারণ ভাওয়াল চেক করতে হলে আমার 5টা জিনিসের সাথে ম্যাচ করাতে পারলেই হয়, আর কনসোনেন্ট চেক করতে হলে আমার 21টার সাথে মিলাতে হবে, দ্যাট ইজ টু টাফ। তাহলে আমরা কি করব, প্রথমেই আমরা একটা অক্ষর ইনপুট নিব, তাহলে তুমি স্ক্যান করলা এন্ড এক্স। এবার ডাইরেক্ট আস্কি ভ্যালুর উপরে সুইচিং করবো আমরা। অর্থাৎ আমরা এখানে লিখবো যে সুইচ এক্স, সরাসরি এক্স এর উপরে সুইচ। তারপর আমরা কি লিখবো যে কেস এ
যে দেখো তো এক্স এর মান, এক্স এর আস্কি ভ্যালু এ এর আস্কি ভ্যালুর সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে তুমি ভাওয়াল কথাটা প্রিন্ট করো, প্রিন্ট এফ ভাওয়াল, তারপরে বের হয়ে চলে যাও, ব্রেক। তারপর আরেকটা লিখবো কেস ই, ওখানে আমি এক্স এর সাথে এ কে মিলানোর চেষ্টা করলাম, কারণ আমি জানি 5টা ভাওয়াল এ ই আই ও ইউ। তাহলে প্রথমে তাকে চেষ্টা করলাম যে দেখো তো এ এর সাথে মিলে কিনা, মিললে ভাওয়াল কথাটা প্রিন্ট করো, বের হয়ে চলে। এরপরে আমি বললাম যে ঠিক আছে এ এর সাথে তো না মিলতে পারে, দেখো তো ই এর সাথে মিলে কিনা। যদি ই এর সাথে মিলে তাহলেও ভাওয়াল কথাটা প্রিন্ট করো, তারপরে বের হয়ে চলে যাও। এইভাবে 5টা আলাদা আলাদা কেস, এ এর জন্য একটা, ই এর জন্য একটা, আই ও ইউ এর জন্য, এই 5টা। আর বাই ডিফল্ট, ডিফল্ট দিয়ে আমি শুধু কনসোনেন্ট কথাটা প্রিন্ট করি। তাহলে আমাদের প্রোগ্রামটা এরকম দাঁড়ালো। এক সেকেন্ড, একটু জাস্ট ওয়েট করো। হ্যাঁ, ওকে, তাহলে দেখো যে এখানে আমরা যেটা করলাম যে যদি আমাদের 5টা ভাওয়াল চেক করতে হয় তাহলে এই আই ও ইউর সাথে আমরা করলাম, এরকম দাঁড়ালো প্রোগ্রামটা। তাহলে আমরা প্রথমে কি করলাম যে দেখো যে একটা ইনপুট নিলাম। আচ্ছা, আজান দিচ্ছে, এক সেকেন্ড।
ওকে, তাহলে আজান শেষ। আচ্ছা, এখন তাহলে দেখো খেয়াল করে যে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। আমাদের মূল গোল হচ্ছে যে একটা অক্ষর সে ভাওয়াল না কনসোনেন্ট, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যেটা করলাম যে অক্ষরটাকে ইনপুট নিলাম, নেয়ার পরে আমরা আস্কি ভ্যালুর উপরে সুইচিংটা করব, সরাসরি অক্ষরটা বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা বলছি যে দেখো তো এই অক্ষরটার আস্কি ভ্যালু এ এর আস্কি ভ্যালুর সাথে মিলে কি। যদি মিলে তাহলে ইটস ভাওয়াল কথাটা প্রিন্ট করো, আর ব্রেক দিয়ে চলে যাও। ব্রেক দিয়েছি, বের করে দিয়েছি। এরপর আমরা বললাম যে ঠিক আছে, এর সাথে তো নাও মিলতে পারে, অসুবিধা নাই, ট্রাই উইথ ই, দেখো ই এর সাথে মিলে কিনা। খেয়াল করো আমরা কিন্তু সিঙ্গেল কোটেশন দিয়েছি, সিঙ্গেল কোটেশন না দিলে আস্কি ভ্যালু বসায় না। তুমি যদি এখানে 97 লিখো তাও হবে, তাহলে সিঙ্গেল কোটেশন এ। তারপরে আমরা বলছি দেখো তো ই এর সাথে মিলে কিনা, তাহলে ইট ইজ ভাওয়াল, ব্রেক। এ করে যদি ইউ এর সাথে মিলে কিনা, ইট ইজ ভাওয়াল দিয়ে ব্রেক, বাই ডিফল্ট ইট ইজ কনসোনেন্ট। তাহলে 5টা কেস উপরে রাখলাম, আর কনসোনেন্ট 21টা কেস কনসোনেন্ট ডিফল্টে ফেলে। আচ্ছা, এখানে কিন্তু আমরা বড় হাতের গুলো হ্যান্ডেল করি নাই। তাহলে বড় হাতের গুলো হ্যান্ডেল করার জন্য কি করতে হবে তোমাদের মনে আছে? এনিওয়ান? আমরা তো শুধু ছোট হাতের এ আই ও ইউ এগুলো করলাম। দেখো খেয়াল করে যে এখানে বড় হাতের জন্য আমরা আবার 5টা কেস লিখতে পারি। কেস, হ্যাঁ, তাহলে হয়তো এরকম লিখলা, কেস বড় হাতের এ, সেটার জন্য আবার ইট ইজ ভাওয়াল কথাটা প্রিন্ট করলাম, করে ব্রেক। তারপর বড় হাতের ই, বড় হাতের এ। তাহলে 5টা কেস হচ্ছে ছোট হাতের গুলোর জন্য, আর 5টা কেস হচ্ছে বড় হাতের গুলো, যেটার সাথে মিলবে সেটার কাজ করে বের হয়েছে। আচ্ছা, এখন দেখো ব্রেক দিলে, ব্রেক না দিলে যে বের হয় না, এটা আমাদের কিভাবে হেল্প করতে পারে। মনে করো তুমি করলা কি, এই লাইনটা মুছে দিলা, ইট ইজ ভাওয়াল প্রিন্ট করবে না। তাহলে এটা যদি এ এর সাথে মিলে, সে এখানে আসলো, আমি আসলেই মনে করি ইনপুট দিয়েছি এ, এর সাথে মিলেছে, ইট ইজ ভাওয়াল প্রিন্ট করার কথা, কিন্তু করবে না। কেন? কারণ আমি মুছে দিয়েছি। তাহলে তো হলো না। আমি একটা কাজ করি, এটা মুছে দিয়েছি, ব্রেকও মুছে দিই, দুইটাই মুছে দিই। তাহলে কি হবে, সে ডান পাশে আসলো, এসে কোনো কিছু প্রিন্ট করে নাই, আবার ব্রেকও নাই, তাহলে বের হবে না। তাহলে কি হবে, আমরা বলেছি ব্রেক না দিলে পরেরটা প্রিন্ট, পরেরটার কাজ করে ফেলে, ফল থ্রু করে। তাহলে তো ইট ইজ ভাওয়াল এখানে এসে প্রিন্ট করতে পারতেছে, অসুবিধা হচ্ছে না, কিন্তু কাজ হচ্ছে। তাহলে আমরা আমরা যেটা করতে পারি যে সবগুলো মুছে দিতে পারি, শুধু লাস্টে এ ই আই ও এই চারটারটাই মুছে দিব, শুধু ইউ এরটা রাখবো, কারণ একটা তো রাখতে হবে। সে নিচে পড়তে 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 একটা জায়গায় গিয়ে যেন পায়, তাহলেই হবে। তাহলে কিন্তু কাজ করবে, তারপরে আমরা ব্রেক দিব, তাহলে বের হয়ে যাবে। অর্থাৎ পুরো প্রোগ্রামটা দেখতে এরকম হবে, আমরা এটাকে মুছে দিব, ব্রেকও মুছে দিব, এটাকে মুছে দিব, ব্রেকও মুছে দিব, এরকম। তাহলে খেয়াল করে দেখো, এর পাশে কিন্তু কিছু নাই, আমাদের এর পাশে কিছু নাই, আবার ব্রেকও নাই। তাহলে আমি যদি আসলে এই ইনপুট দেই, এর সাথে মিললো, এ পাশে আসলো, কিছু পেলো না, ব্রেক নাই, এখানে চলে আসলো, এখানে চলে আসলো, এখানে চলে আসলো, সোজা এখানে এসে ঠেকবে। এবার ইট ইজ ভাওয়াল কথাটা প্রিন্ট করবে, তারপরে ব্রেক দিয়ে বের হয়ে যাবে। আচ্ছা, আমি যদি আই ইনপুট দিই, তাহলে আই এর সাথে এইটা মিলবে, এটা মিলার পরে ডান পাশে আসলো, কিছু নাই, ব্রেকও নাই, ফল থ্রু করলো, ফল থ্রু করে কিন্তু সে ঠিকই ইট ইজ ভাওয়াল কথাটা প্রিন্ট করতে পারছে। এইভাবে কাজ করছে। তার মানে ব্রেক না দিলে যে বের হয় না, এটা আসলে একটা অ্যাডভান্টেজিয়াস সিচুয়েশন। আর ব্রেক দিলে বের হয়ে যায়, এটা যদি লাগে তুমি ব্রেক দিবা। আর যদি মানে ব্রেক না দিলে বের হয়ে যায়, বের হয় না, এটা দিয়ে আমি কি করলাম, 5টা কেস এক করে ফেললাম, এবং 5টার জন্য একটা শুধু লিখলাম। হ্যাঁ, খেয়াল করো যে এই আই ও ইউ, বাকি 4টা কেসে কিছুই করতেছি না। কারণ এদের সময় যা করার কথা, ইউ পেলেও ওই একই কাজ করার কথা। তাহলে আমি 5টাকে একটা বানিয়ে দিয়ে আমি শুধু ইউতে লাস্টেরটা হ্যান্ডেল। এটা হচ্ছে গিয়ে মূল আইডিয়া। তাহলে বোঝা গেল? কারো কোনো প্রশ্ন আছে?
আচ্ছা, এবার আমরা লিমিটেশনে আসি। দেখো সুইচ কেস। স্যার একটা কোয়েশ্চেন। ইয়েস, বলো। স্যার ডিফল্টের ভিতরে তো ব্রেক না দিলেও চলবে, তাই না? হ্যাঁ, ডিফল্টটা যদি লাস্টে লেখো তাহলে ব্রেক না দিলেও চলবে। ডিফল্টটা যদি উপরে লিখো তাহলে কিন্তু ব্রেক দিতে হবে। হ্যাঁ, ডিফল্টটা যে মানে ডিফল্ট সবসময় উপরে দেওয়া যায়? উপরেও দেওয়া যায়। ডিফল্ট যে সবসময় ও, লাস্টে লিখতে হবে এমন কোনো কথা নেই। কেউ যদি ডিফল্ট উপরে লিখে, মানে ডিফল্ট মানে তুমি বলতেছো বাই ডিফল্ট এটা করো, আর বাকি কেসগুলো নিচে, সেটাও কিন্তু অ্যালাউড। তখন কিন্তু ব্রেক দিতে হবে। আর ডিফল্ট যদি সবার শেষে লিখো তাহলে এখানে তো ব্রেক দাও নাই, তার মানে ফল থ্রু করার কথা, নিচে যাওয়ার কথা। নিচে তো আর কিছু নাই, নিচে তো বেরিয়ে হয়ে যাচ্ছে, অসুবিধা হবে না। কিন্তু ডিফল্টটাকে যদি উপরে দাও তাহলে ব্রেক দিতে হবে। আচ্ছা, তোমাদের কি মনে হয় এই যে আমরা তিনটা জিনিস শিখলাম, ইফ এলস, তারপরে কন্ডিশনাল অপারেটর, সুইচ কেস, সবচেয়ে পাওয়ারফুল কোনটা? এলস। ইফ এলসটা কিন্তু সবচেয়ে পাওয়ারফুল। আর সবচেয়ে কম পাওয়ারফুল? দেখো কন্ডিশনাল অপারেটরটা সবচাইতে বেশি টার্নারি অপারেটর, যেটা এইটা খুব একটা কাজের না। সুইচ কেস মাঝামাঝি আছে। সুইচ কেস দিয়ে সবকিছু করা যায় না। কি কি করা যায় না আমরা একটু দেখি। দেখো সুইচ কেসের প্রথম হচ্ছে যে সুইচের পাশে যে তুমি এক্সপ্রেশনটা দিবা, সেই এক্সপ্রেশনটা যে ভ্যারিয়েবল দিয়ে তৈরি করবা, সেই ভ্যারিয়েবলটা হইতে হবে পূর্ণ সংখ্যা, ইন্টিজার, অথবা ক্যারেক্টার হলে হবে, কিন্তু ফ্লোট বা ডাবল হইতে পারবে না। এই যে দেখো, ফ্লোট বা ডাবল হতে পারবে না। অর্থাৎ আমরা যে এইটা দিয়েছি, এই যে ভ্যারিয়েবলটা, এটা হয় ক্যারেক্টার হতে হবে অথবা ইন্টিজার হলে ঠিক আছে। বা আমি যদি এটাকে যোগ বিয়োগ গুণ ভাগ করি, তাহলে আমাকে মেক শিওর করতে হবে যোগ বিয়োগ গুণ ভাগ করার পরে যে রেজাল্টটা হবে সেটা যেন একটা পূর্ণ সংখ্যা হয়। ওটা ফ্র্যাকশন হলে সুইচ সুইচ কেস কাজ করে না। অর্থাৎ এখানে যদি তোমার এরকম হতো, মনে করো তুমি %f দিয়েছো, তুমি এখানে দিয়েছো %f, আর এই ch ভ্যারিয়েবলটা ফ্লোট, তখন কিন্তু এই সুইচ কেস আর কাজ করবে না। দিস ইজ নট অ্যালাউড। আচ্ছা, তোমরা কি ইন্টুইশন থেকে বলতে পারবা যে সুইচ কেসে কেন ফ্লোট বা ডাবল অ্যালাউ করে না? দেখো, ফ্লোট বা ডাবল এর কিন্তু কোনো শেষ নাই, ইনফাইনাইট। তোমাকে যদি বলে 1 আর 3-এর মাঝখানে পূর্ণ সংখ্যা কি আছে, এটার অ্যান্সার কিন্তু সোজা। 1 আর 3-এর মাঝখানে পূর্ণ সংখ্যা 2। আর তোমাকে যদি বলে 1 আর 2-এর মাঝখানে পূর্ণ সংখ্যা কি আছে, তুমি বলবে একটাও নাই। 1 আর 2-এর মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা নেই। কিন্তু তোমাকে যদি বলে 1 আর 2-এর মাঝখানে ফ্র্যাকশনাল নাম্বার কয়টা আছে বা ফ্লোট কয়টা আছে, তাহলে কিন্তু তুমি অ্যান্সার দিতে পারবে না। ইনফাইনাইট, গুণে শেষ করা যাবে না। 1 আর 2-এর মাঝখানে আছে 1.5, আবার 1 আর 1.5-এর মাঝখানে আছে 1.25, 1 আর 1.25-এর মধ্যে আরো একটা, মানে এটা শেষ নাই, নেভার এন্ডিং। তাহলে আমি যদি ওখানে ফ্লোট বা ডাবল, এই যে এখানে এক্সপ্রেশনের জায়গায় ফ্লোট বা ডাবল ইউজ করি, তাহলে কিন্তু আমার ইনফাইনাইট নাম্বার অফ কেস হ্যান্ডেল করতে হবে। তাহলে এখানে যেমন 5টা কেস হ্যান্ডেল করেছি, তখন আমাকে বলতে হবে কি কেস 1.1, কেস 1.2, কেস 1.222। হ্যাঁ, অসংখ্য কেস। তো কম্পিউটার ইজ এ ফাইনাইট মেশিন, সে তো ইনফাইনাইট জিনিস নিয়ে কাজ করতে পারে। এই কারণে সে ওখানে ফ্লোট বা ডাবল রাখে নাই, এবং তাকে ইনফাইনাইট সংখ্যক কেস সাপোর্ট করতে হবে। তাহলে এটা একটা লিমিটেশন। আরেকটা লিমিটেশন হচ্ছে যে সুইচ কেস দিয়ে কিন্তু ইকুয়ালিটি চেক করা যায়, সমান কিনা দেখা যায়, বড় কিনা দেখা যাচ্ছে না। যে মনে করো আমরা কি করলাম, আমরা বললাম যে দেখো তো সিএইচ এর আস্কি ভ্যালু এর আস্কি ভ্যালুর সাথে মিলে কিনা, অর্থাৎ এই চেকটা করতেছি, সিএইচ ইকুয়াল ইকুয়াল এ। অথবা আমি চেক করতেছি সিএইচ ইকুয়াল ইকুয়াল বি। এ বি তো নাই, এ ই, এই যে এটা সিএইচ কে নিচ্ছে, নিয়ে এর সাথে মিলাচ্ছে, সিএইচ কে নিচ্ছে ই এর সাথে মিলাচ্ছে।
এখানে আমরা কি চেক করতেছি? আমরা এখানে আসলে চেক করতেছি এটা সিএইচ ইকুয়াল ইকুয়াল ইউ। আমি কিন্তু এই চেকটা করতে পারতেছি না, সিএইচ গ্রেটার দেন ইউ বা সিএইচ লেস দেন এ, সিএইচ এর আজকে হলো এর থেকে ছোট কিনা, এটা কিন্তু চেক করতে পারছি। এইটা আরেকটা লিমিটেশন, যে সুইচ কেসের ভেতরে ভিতরে যে ইমপ্লিসিট টেস্ট কন্ডিশন চেক করে সেটা হচ্ছে ইকুয়ালিটি। সে রিলেশনাল চেক গুলো করতে পারে না, গ্রেটার দেন লেস দেন এগুলো কিন্তু করতে পারে। ওকে, ঠিক আছে, আমাদের ব্রাঞ্চিং শেষ, হুইচ ইজ নাইস। আমরা নেক্সট ক্লাসে নেক্সট বৃহস্পতিবার ইনশাআল্লাহ লুপ শুরু করব। তোমাদের তোমাদের কি প্রশ্ন? আদ্রিতার একটা প্রশ্ন আছে, কি প্রশ্ন? Sir, do I need to write the cases sequentially in the curly bracket of a switch? Case 0, case 1, etc. না, মানে জিরো যেহেতু একের থেকে ছোট, তুমি মনে করতে পারো কেস 0 আগে লিখতে হবে না, কেস 1ও লেখা যাবে। অর্থাৎ আমি একটু দেখে, আমাদের যেহেতু কিছু সময় আছে, আমাদের কতক্ষণ সময় আছে? 3-4 মিনিট সময় আছে, বাট দিস ইজ ওকে। অর্থাৎ আমরা যদি মেইনের ভিতরে মনে করো একটু আগের যে প্রোগ্রামটা, যে একটা সংখ্যার জোড় নাকি বিজোড়, তোমরা কিন্তু ওয়েট করো, কারণ আমার রোল কল করতে হবে। এখানে অনেকে অনেকভাবে ঢুকছো, আমি ইয়ে করতে পারবো না। পার্সন ডি এন্ড এন। তাহলে ওর প্রশ্নটা হচ্ছে এরকম, আমি একটু লিখি যে সুইচ এন মড 2 মনে করো। আমার কি এরকম লিখতে হবে কেস 0 আগে তারপরে কেস 1? না, এরকম কোনো বাধ্যবাধকতা নাই যে অর্ডারে মেনটেন করে। তাহলে আমি এখানে বললাম যে প্রিন্টএফ ইভেন ব্রেক, আর না হলে প্রিন্টএফ অড। এটা আমরা রান করি। তা দেখো, আমরা দিলাম 10 ইভেন, আমরা দিলাম 5 অড। এখন তুমি করলা কি? 1 আগে দিলাম, 0 পরে দিলাম। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি আগে চেক করতেছো কি, যে দেখি তো এন মড 2 1 কিনা। তাহলে 1 হলে তো অড কথাটা প্রিন্ট করার কথা, তাহলে এখন আর ইভেন কথাটা প্রিন্ট করলে হবে না, এখন অড কথাটা প্রিন্ট করতে হবে, আর ইভেনটাকে নিচে নিয়ে আসতে হবে। একই প্রোগ্রাম আবার কাজ করবে। আমরা 10 দিলাম ইভেন, আমরা 9 দিলাম অড। তার মানে অর্ডার ডাজন্ট ম্যাটার, হোয়াট ম্যাটার্স ইজ দ্য ভ্যালু। ঠিক আছে? হ্যাঁ, তোমাদের রেকর্ডিং আজকেই আমি আপলোড করে দেবো, অসুবিধা নাই। তো এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে অর্ডার ডাজন্ট ম্যাটার। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ব্রেক না দিলে কি হয়। এই যে দেখো, আমি এই ব্রেকটা উঠিয়ে দিলাম। আমি যদি 10 দেই, তাহলে ইভেন কথাটা প্রিন্ট করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমি যেই 9 দিব, দেখো অড ইভেন দুইটাই প্রিন্ট করছে। কেন? কারণ ওই যে 9 পেয়েছে, 9 এর সময় অড প্রিন্ট করেছে, করে ব্রেক নাই, ফলে ইভেন পরে পরে আবার ইভেন প্রিন্ট করছে। তাহলে ব্রেকটা উঠিয়ে দিলে এই সমস্যাটা হচ্ছে, কিন্তু ব্রেক দিলে কিন্তু আর এই সমস্যা হবে না। এখন যদি আমি 9 দিই, ঠিক মতো প্রিন্ট। সো ব্রেকটা ইম্পর্টেন্ট। আর কি প্রশ্ন আছে দেখি? Relation operator returns 0 or 1 which are in type data. So what's the reason why we can't use relation operator in switch statements controlling expression? You mean greater than or less than, right? মানে ওটা মিন করেছে যে আমরা এখানে বলতে পারতেছি না n mod 2, আমরা এই চেকটা তাকে করতে বলতে পারি যে n mod 2 ইকুয়াল ইকুয়াল 1 কিনা, এখানে গ্রেটার দেন 1 কিনা এটা বলতে পারবো। এটা মিন করেছি। তুমি বললে যে গ্রেটার দেন 1 কিনা, তুমি বললে যে লেস দেন 0 কিনা, এই কাজটা করা যায় না, এটা দিলে এরর দিবে। তার মানে শুধু 1 লিখতে পারবো। মানে কি, তুমি চাচ্ছ যে n mod 2 ইকুয়াল টু 1 কিনা,
বা ইকুয়াল টু 0 কিনা, কিন্তু তো একের এই যে থেকে বেশি কিনা এটা করতে পারবো। সুইচ স্টেটমেন্টে কন্ট্রোলিং এক্সপ্রেশনে এন মড টু ইকুয়াল ইকুয়াল জিরো এটা লিখে কি করা যায়? হ্যাঁ, ওইটা করা যাবে, ইয়েস ইউ আর রাইট, অর্থাৎ এইখানে করা যাবে, অর্থাৎ তাই বলে ওগুলোতে ইন টাইপ ডেটাই তো রিটার্ন করবে, জিরো অথবা ওয়ান। ইয়েস, অর্থাৎ এটা তো বুলিয়ান এক্সপ্রেশন, ইয়েস স্যার। মানে এখানে তুমি দুই ধরনের এক্সপ্রেশন দিতে পারো, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অথবা বুলিয়ান এক্সপ্রেশন। তুমি যদি ইয়েস। এরকম করো, হ্যাঁ এইটা একটা ভালো কথা বলছো। মনে করো আমরা দুইটা সংখ্যা নিলাম, আরেকটা শেষ দেখাই, তাহলে এ গ্রেটার দেন বি, তাহলে আমরা দুটো সংখ্যা দিলাম এবং আমরা চাচ্ছি যে দুইটার মধ্যে বড় কোনটা এটা বের করবো ইউজিং সুইচ কেস। তাহলে এ বি এর মধ্যে বড় কোনটা, তাহলে আমরা এখানে এরকম দিলাম এ গ্রেটার দেন বি, এটা চেক করতে দিই, এটা সম্ভব। এখানে কিন্তু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিতে পারি, বুলিয়ান এক্সপ্রেশন দিতে পারি, শুরুতে আমি বলেছিলাম বুলিয়ান এক্সপ্রেশন দেওয়া সম্ভব। তাহলে আমি এ গ্রেটার দেন বি দিলাম। আচ্ছা, এ গ্রেটার দেন বি হয় ট্রু হবে অথবা ফলস হবে। আর আমরা লাস্ট ক্লাসে শিখেছি যে সি কি করে, যে কোনো কিছু ট্রু কে 1 দিয়ে রিপ্রেজেন্ট করে আর যে কোনো কিছু ফলস কে 0 দিয়ে রিপ্রেজেন্ট করে। তাহলে তুমি করতে পারো কি, এ গ্রেটার দেন বি এইটা 0 কিনা বা এটা 1 কিনা এই চেক করতে পারবা, কিন্তু তারপর কিন্তু ইকুয়ালিটি চেক হচ্ছে, এ গ্রেটার দেন বি ইকুয়াল ইকুয়াল 1 কিনা, ইকুয়াল ইকুয়াল 0 কিনা। ইভেন তুমি এখানে এ ইকুয়াল ইকুয়াল বি, এ বি এর সমান কিনা এই চেকও করতে পারবা। আচ্ছা, আমরা এটা করতেছি, এ গ্রেটার দেন বি কিনা, এ গ্রেটার দেন বি এটা যদি ট্রু হয় তার মানে দুইজনের মধ্যে বড় কিন্তু এ, তাহলে আমরা ম্যাক্স দিয়ে এ কে প্রিন্ট করব। আর না হলে তো অন্যজন বড়, তাহলে এটা যদি 0 রিটার্ন করে তাহলে আমরা বি কে প্রিন্ট করব। তাহলে এই প্রোগ্রাম সুইচ কেস দিয়ে কিন্তু দুটার মধ্যে বড় বের করে ফেলবো। আমরা আবার রান করি, ধরো আমি দিলাম 3 আর 5, দেখো সে বলতেছে ম্যাক্স 5। আবার আমরা দিলাম 5 2 ম্যাক্স 5, করতে পারতেছে। আবার দিলাম দুটো সমানই দিয়ে দিলাম, ধরো তুমি দিলা 6 6 ম্যাক্স 6, করতে পারতেছে। তো এইটা কিন্তু করতে পারবা, এখানে বুলিয়ান এক্সপ্রেশনও অ্যালাউ। বুলিয়ান এক্সপ্রেশনে শুধু খেয়াল রাখতে হবে, আমি যদি বুলিয়ান এক্সপ্রেশন দিই তাহলে আমার ভ্যালু কিন্তু জাস্ট দুইটাই, তাহলে দুইটার বেশি কেস হবে না। বুলিয়ান এক্সপ্রেশন দিলে হয় এটা ট্রু হবে অথবা ফলস হবে, হয় এটা 1 হবে অথবা 0 হবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তাহলে বুলিয়ান এক্সপ্রেশন দিলে আই হ্যাভ এক্স্যাক্টলি টু অপশনস টু ডিল উইথ, নট মোর দেন টু। আচ্ছা, আর যেটা কি লিখলা, স্যার ক্যান আই রাইট হেয়ার কেস ইয়েস, না ইয়েস নো না, সি করে কি, সি তে তো ইয়েস নো নাই। সি সেই জন্য করে কি, আমরা গত ক্লাসে দেখেছি যে বুলিয়ান জিনিসকে সে 1 0 তে কনভার্ট করে। যে কোনো কিছু ইয়েস মানে তার কাছে 1, যে কোনো কিছু নো মানে তার কাছে 0, যে কোনো কিছু ট্রু মানে 1, যে কোনো কিছু ফলস মানে। ওকে, আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমি একটু জাস্ট রোল কল করি, রোল কল করে আমরা আজকে শেষ করে ফেলবো। তোমাদের সাথে ইনশাল্লাহ নেক্সট থার্সডেতে দেখা হবে, প্রায় 1 সপ্তাহ। আর তোমাদের পরীক্ষাটা আমি মার্চের 1 তারিখে এই নিচ্ছি, যদিও রোজা শুরু হতে পারে, অসুবিধা নেই, প্রথম রোজা এমন কোনো সমস্যা হবে না। বা রোজার শুরুর দিকে তো তোমরা স্টিল ইউ হ্যাভ এনার্জি। এই যদি শেষ রোজা হতো তাহলে হয়তো একটু চিন্তার ব্যাপার ছিল, আচ্ছা 30টা রোজা রেখে ফেলছো, এখন তো টাফ। বাট আমাদের যেহেতু স্যার প্রথম, মিডের আগে কি আর কোনো কুইজ আছে? মিডের আগে আমি এই জন্য কোনো কুইজ নিচ্ছি না। হ্যাঁ, নিচ্ছি না, যেহেতু মিড দিবা। হ্যাঁ, বাকি যা পড়েছি প্রথম থেকে পুরাটার উপরে, যতদূর আমরা নেক্সট স্যাটারডে পর্যন্ত, অর্থাৎ নেক্সট স্যাটারডে 22শে ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত যা পড়বো সেটাই তোমরা 1 সপ্তাহ সময় পাবা বাকি অংশের পর জন্য। মার্চের 1 তারিখ তোমাদের মিড টার্ম 1, যেটা 20% মার্কস থাকে। তো আমি ঠিক করেছি যে মিড টার্ম 1 এর 20%, ওই সিলেবাসটুকু বাদ হয়ে গেল, পরে আমরা মিড টার্ম 2 তে যাবো, তারপরে ওটাও বাদ হয়ে যাবে, তারপরে আমরা মিড টার্ম 2টা হয়তো ঈদের পরে, আমরা ঈদের পর পরই নিতে হবে। এছাড়া উপায় নেই। আচ্ছা, আর হ্যাঁ সেটাই, ঈদের পর পরই নিতে হবে, মাঝখানে আমরা ক্লাস টেস্ট গুলো করে নিব।
আচ্ছা, তোমাদের এখানে প্রায় 35 জন আছে, তার মানে হয়তো 4-5 জন মাত্র নাই। কে কে নাই এটা বলতে পারলে ভালো হতো, যে কিন্তু ওরা তো নাই, ও বলবে কিভাবে? আচ্ছা, আমরা একটু দেখি। ওকে, তাহলে মনিরুল ইসলাম, এমডি মনিরুল ইসলাম আছো? তুমি একটু মাইক অন করে ইয়েস বলো। আশিকুর রহমান আছো? নাই, আচ্ছা। সাজিদ হাসান হোসেন? Yes, sir. আচ্ছা, নাইম মোহাইমেন? Yes, sir. সামিহা বিনতে শামসুদ্দিন? Present. শারিয়ার আপন? মহসিন Present, sir. Present. আছো? আচ্ছা। শারিয়ার আছো? শারিয়ার আছো নাকি মহসিন বললা? Sir, Shariar. আচ্ছা, মহসিন আছো? Present, sir. ফখরুল ইসলাম সাকিব? Yes, sir. নাবিদ ফাইয়াজ? Yes, sir. আহানা ভৌমিক? তাহসিন মোহাম্মদ Yes, আয়মান? sir. আফিফা হাসান? Present, sir. ফাহিমুজ্জামান? Present, sir. সাদ সাইফুল্লাহ? Present, sir. মুবতাসিন ফুয়াদ? Present, sir. ইফতেখার আহমেদ? প্রেজেন্ট স্যার। মোহাম্মদ ইশতিয়াক হক? Present, sir. কাজী সাবিরিন তোফাজ্জল? Present, sir. আইফ হাসান? Present, sir. রাফিউ? Present, sir. আল জামি? Present, sir. মুনিরা বিনতে মাহমুদ? Present, sir. জাকারিয়া হোসেন? Present, sir. আমরোজ উদ্দিন? মুনতাসির বিল্লাহ? এস এম ফাহিম? ওমর ফরহান? আহসানুল করিম? Present, sir. নাইমুর আলম? Yes, sir. মোহাম্মদ নাদিম? প্রেজেন্ট স্যার। সাদমান শাদাব? প্রিন্টএফ প্রেজেন্ট স্যার। তামান্না আক্তার? তৌহিদ সরকার? ইয়েস স্যার। মার্শিয়া তাবাসসুম? Present, sir. শাহজাহান শান্ত? Present, sir. মোহাম্মদ ফজলুল করিম চৌধুরী? Sir. আছো নাকি নাই? আছি, sir. Present. আচ্ছা। তুলি রানী দাস? Present, sir. খাদিজাতুস Yes, খুশি? sir. নাবিল হোসেন? Present, sir. মুহতাসিম আশাব? আছি, sir. আদ্রিতা তালুকদার? Present, sir. আচ্ছা, তাহলে তোমাদের কিন্তু কালকে ল্যাব ক্লাস কিন্তু হবে অ্যাজ ইউজুয়াল। আমরা সুইচ কেস করবো, সকালে আর যেতে হচ্ছে না কষ্ট করে। তোমরা একবারে ল্যাবে থাকো এবং ল্যাব ভালো করে করো, কারণ কালকের ল্যাবের পরে আমাদের নেক্সট যে বৃহস্পতিবার, সেদিন আসলে ল্যাবের একটা ইভ্যালুয়েশন হবে ব্রাঞ্চিং এর উপরে। আমাদের তারপরে নতুন টপিকে চলে যাবো আমরা, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ লুপ নিয়ে কথা বলবো। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ, তোমাদের সাথে আবার নেক্সট থার্সডেতে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে। Assalamu আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, sir.